আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ভালো আছো তোমরা? অনেকদিন পরে তোমাদের সাথে আজকে একটা বাংলা বইয়ের কবিতা নিয়ে আলোচনা করব। তোমাদের পাঠ্য বইয়ে কবি জীবনানন্দ দাশের লেখা একটা কবিতা আছে। আজকে সেই কবিতাটি নিয়েই আলোচনা করব। কবিতাটির নাম আবার আসিব ফিরে। আবার আসিব ফিরে কবিতাটি কবি জীবনানন্দ দাশের লেখা। কবি জীবনানন্দ দাশ সম্পর্কে দু একটা কথা না বললেই নয়। দেখো, তোমাদের পাঠ্য বইয়ের কবি পরিচিতিতে আছে ভদ্রলোক 1899 খ্রিস্টাব্দে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। ওনার বর্ণাঢ্য শিক্ষা জীবন আছে। উনি বরিশাল, কলকাতা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে MA সাহিত্য ডিগ্রি লাভ করেছেন। সর্বশেষ MA সাহিত্য ডিগ্রি লাভ করেছেন। ওনার কর্মজীবন আরও বর্ণাঢ্য। উনি বেশ কিছু কলেজে অধ্যাপনা হিসেবে তার কর্মজীবন পরিচালনা করেছেন। ওনার কর্মজীবনের ফাঁকে উনি সাংবাদিকতা হিসেবে পেশা হিসেবেও বেছে নিয়েছেন। কবি তার জীবনে অনেক কবিতা সাহিত্য লেখালেখি করেছেন। 1954 খ্রিস্টাব্দের একটা ট্রাম দুর্ঘটনায় কলকাতাতে তার জীবনাবসান ঘটে। উনি সবসময় মনে করতেন যে গ্রাম বাংলার পল্লী প্রকৃতির পরে তার যথেষ্ট মায়া মমতা আছে। উনি মারা গেলে হয়তো গ্রাম বাংলা তাকে ভুলে যাবে না। এই জন্যই তার আলোকেই এই কবিতাটি লেখা। কবিতার যে একটা লাইন তোমাদেরকে পড়ে শোনায়। আবার আসিব ফিরে, জীবনানন্দ দাশের লেখা। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, হয়তো মানুষ নয় শঙ্খচিল শালিকের বেশে। কবি এই পল্লী প্রকৃতিতে মৃত্যুর পরেও ফিরে আসতে চেয়েছেন। এখানে ধানসিঁড়ি একটি নদীর নাম ব্যবহার করা হয়েছে। এটা ঝালকাঠি জেলার একটা নদী। নদীটি মরে গেছে, কিন্তু এই নদীটির নাম কবিতায় উনি ব্যবহার করেছেন। ওনার একটা আত্মবিশ্বাস ছিল যে গ্রাম বাংলা, পল্লী প্রকৃতির দেশপ্রেম, এগুলোর কারণেই উনি হয়তোবা পৃথিবীতে পুনর্জন্ম লাভ করবেন। সেটা মানুষ হিসেবে যদি নাও করে, তাহলে উনি বিভিন্ন মাধ্যম দিয়ে ফিরে আসতে চেয়েছেন। সেই জন্যই সেই ধানসিঁড়ি নদীর সেই ছোটবেলায় সেখানে সাঁতার কাটা, খেলা করা, তার বাল্য জীবন সেখানে পার করা, সেটাই তার মনে উঠেছে এবং সেটাই এই কবিতাতে ব্যবহার করেছে। ওই তীরেই তিনি আবার ফিরে আসবেন। হয়তোবা তিনি মানুষ হিসেবে না আসলেও শঙ্খচিল শালিকের বেশে আসবেন। শঙ্খচিল তোমরা চেনো, চিল আকাশে ওড়ে, অনেক উপরটি ওড়ে। হয়তোবা ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিবে এই কাঁঠাল ছায়। তিনি আবারও মনে করেছেন, যদি আমি শঙ্খচিল শালিকের বেশে নাও আসতে পারি, তাহলে কুয়াশায় ভেসে ভেসে একদিন ঠিকই এই প্রকৃতিতে ফিরে আসবে। হয়তোবা হাঁস হবে কিশোরীর ঘুঙুর লাল পায়ে বেঁধে, হয়তোবা সারাদিন কেটে যাবে কলমির বন্ধ ভরা জলে ভেসে ভেসে। অর্থাৎ খাল, বিল, নদীতে হাঁস ঘুরে বেড়ায়। সেই হাঁস এখানে পায়ের ঘুঙুর অর্থাৎ মেয়েদের পায়ের অলঙ্কার অর্থে ব্যবহার করা হয়েছে। সেই কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে তিনি আবার ফিরে এসে থাকতে চেয়েছেন। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউ ভেসে
ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙ্গায়। অর্থাৎ এখানে জলাঙ্গি জল আছে যে অঙ্গে, সে অঙ্গের কথা বলা হয়েছে। এখানে নদীমাতৃক বাংলাদেশ, বহু নদী নদী আমাদের দেশে আছে। সেই নদ নদীর কথা আলোকেই তিনি এখানে জলাঙ্গি শব্দটা ব্যবহার করেছেন। হয়তোবা দেখিবে সে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেশা ডাকিতেছে শিমুলের ডালে। অর্থাৎ সুদর্শন এক ধরনের গোবরে পোকার কথা এখানে বলা হয়েছে, সেটা সন্ধ্যার বাতাসে উড়ে বেড়াবে। তারপরে উনি বলতে চেয়েছে যে লক্ষ্মী পেশা শিমুলের ডালে ডাকবে। হয়তোবা খুয়ের ধান ছড়াইতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোরের সাদা ছেঁড়া পালে। রূপসা একটা নদী, খুলনার নদী, সেই নদীতে ডিঙ্গা চলে, সাদা পাল তোলা ডিঙ্গা, সেইটার কথা মনে করে উনি এখানে এই লাইনটা তুলে ধরেছেন। ডিঙ্গা বাই রাঙ্গা মেঘ সাতটায় অন্ধকারে আসিতেছে নিরে, দেখিবে ধবল বগ ইহাদের পরে তুমি আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। দেখো কবিতাতে অনেকগুলো নতুন নতুন কঠিন কঠিন কিছু শব্দ প্রয়োগ করেছেন। শব্দগুলো তোমরা একটু পড়ে বানানগুলো ঠিক করবে, কোথায় রেফ আছে, চন্দ্রবিন্দু আছে, রস্যু আছে, রশ্মি আছে, দ্বিতীয় আছে, এগুলো একটু খেয়াল রাখবে। অনেক সময় লিখতে গেলে দেখবা যে বানানের ভুল হয়। বানানের ভুল হলে স্টুডেন্ট হিসেবে ভাইরা একটু খাতা দেখার সময়, মার্ক দেওয়ার সময় অমনোযোগী সেই মনোভাবটা ফুটে ওঠে। এখানে কিছু শব্দ অর্থের প্রয়োগ আছে, শব্দ অর্থগুলো আমরা একটু দেখে নিই। ধান সিঁড়ি, আমি আগে বলেছি, আবার আসিব ফিরে ধান সিঁড়ি তীর তীরে, হয়তো মানুষ নয় শঙ্খচিল শালিকের বেশে। এই ধান সিঁড়ি একটা নদীর নাম, এটা ঝালকাঠি জেলার একটা নদী, মরা নদী। এই নদীর নামটি কবিতাতে কবি প্রয়োগ করেছেন। আছে শঙ্খচিল, শঙ্খচিল এক ধরনের সাদা চিল। শঙ্খচিল হচ্ছে কি বললাম, এক ধরনের সাদা চিল। মনে রাখবে কিন্তু তোমরা, ধানসিঁড়ি বললাম কোন জেলার নদী? ঝালকাঠি জেলার নদী, একটা নদীর নাম। শঙ্খচিল একটা সাদা চিল। নবান্ন, নবান্ন শব্দটা ব্যবহার করা হয়েছে। নবান্ন অর্থাৎ হচ্ছে কবি নতুন ধান কাটার পর আমাদের দেশে যে উৎসব হয়, সেই উৎসবকে নবান্নের উৎসবের সাথে তুলনা করা হয়েছে। কার্তিক মাসে নতুন ধান উঠলে আমাদের গ্রাম বাংলার মায়েরা সেই ধান দিয়ে নতুন চালের, আতপ চালের ক্ষীর, পায়েস এগুলো রান্না করে, একে অন্যের সাথে মিলেমিশে ভাগাভাগি করে খাওয়া দাওয়া করে, অর্থাৎ পরিবেশন করে। এটা একটা উৎসবে পরিণত হয়েছে আমাদের দেশে, সে অর্থে এখানে ব্যবহার করা হয়েছে নতুন ধানের, নতুন চাউলের ভাত বা পায়েস। কার্তিকের নবান্নের দেশে, কবি নিজের জন্মভূমি বাংলাদেশকে নবান্নের দেশ বলেছে। কবি নিজের জন্মভূমি বাংলাদেশকে নবান্নের দেশ বলেছে। নবান্ন শব্দ অর্থ হচ্ছে নতুন ভাত, নতুন চাউলের, নতুন ধানের, নতুন চাউলের ভাতকে নবান্ন বলা হয়েছে। কার্তিক মাসের ঘরে নতুন ধান তুলে কৃষকরা নবান্ন উৎসবে মেতে ওঠে। ভঙ্গুর, নুপুর পায়ের অলংকার, মেয়েরা পায়ে যে অলংকার করে সেটাকে বলা হয় ভঙ্গুর, বা ভঙ্গুর শব্দের অর্থ হচ্ছে নুপুর। জলাঙ্গি, কবি এখানে নদীকে জলাঙ্গি অর্থে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ জল আছে যে অঙ্গে, সেটার কথা তুলে ধরা হয়েছে। নদীমাতৃক বাংলাদেশকে কবি জলাঙ্গি ঢেউ ভেজা বাংলা বলেছেন। ডাঙ্গা অর্থাৎ শুকনা জায়গা, স্থলভূমি বলা হয়েছে। ডাঙ্গা অর্থাৎ কি বলে দিলাম, শুকনা জায়গা বা স্থলভূমি। এই যেমন তোমাদের স্কুলের মাঠটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ডাঙ্গা। সুদর্শন এক ধরনের গোবরে পোকা। সুদর্শন গোবরের ভিতরে থাকে, কিন্তু নাম হয়েছে সুদর্শন। লক্ষ্মী পেশা সুলক্ষণযুক্ত পেশা। লক্ষ্মী পেশা হচ্ছে সুলক্ষণযুক্ত পেশা। রূপসা খুলনা শহরের পাশ দিয়ে প্রবাহিত একটি নদীর নাম। এ নামে ঝালকাঠি জেলায় একটি ছোট নদী আছে। রূপসা এটা খুলনা শহরে প্রবাহিত একটি নদীর নাম, ঠিক একই নামে ঝালকাঠি জেলায় একটি নদী আছে। ডিঙ্গা ছোট নৌকা। ছোট নৌকা তোমরা দেখো নদীতে খালে মিলে, এগুলার একটা নাম হচ্ছে ডিঙ্গা। নীলি অর্থাৎ পাখির বাসা। নীল শব্দের অর্থ পাখির বাসা। ধবল, ধবল বল আমরা পড়েছি। ধবল শব্দের অর্থ হচ্ছে সাদা বল। এগুলো হচ্ছে এখানকার
কিছু শব্দ অর্থ প্রয়োগ করা হয়েছে। আর এত কবিতা থাকার পরেও জীবনানন্দ দাশ সে লেখা এই কবিতা তোমাদের পাঠ্য বইয়ে দেওয়ার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে কবি বলতে চেয়েছেন কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা বাংলার প্রকৃতির রূপ বৈচিত্র্যের প্রতি আকর্ষণ অনুভব করবে, যেটা কবি করেছে। কবি গ্রাম বাংলার রূপ এত বেশি আকর্ষণ করেছে, এত বেশি মুগ্ধ হয়েছে যে পৃথিবী ছেড়ে সে যেতে চায়নি। যদিও মৃত্যু অনিবার্য, হয়তো যেতে হবে, তার কারণে যাতে আবার তিনি ফিরে আসতে পারেন এই জন্য এই রূপ প্রকৃতির প্রতি তিনি মায়া মমতা দেখিয়েছেন। তোমরাও তাদের মনের মতো দেশের প্রতি মায়া মমতা জাগরণ করবে, এটা হচ্ছে এই উদ্দেশ্যেই তোমাদের মূলত এই পাঠের কবিতাটি তুলে ধরা হয়েছে। পাঠ পরিস্থিতি কবিতা পাঠ করে যেটা তোমরা বুঝলে সেটা হচ্ছে আবার আসিব ফিরে কবিতাটি কবি রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নিয়েছেন। কোন কাব্যগ্রন্থ থেকে নিয়েছেন? রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নিয়েছেন। কবি এই কবিতায় দেখিয়েছেন যে তিনি নিজের দেশকে খুবই ভালোবাসেন। কবি তার নিজের দেশকে খুব বেশি ভালোবাসেন, এত বেশি ভালোবাসেন, এত বেশি মায় আকৃষ্ট হয়েছে যে তিনি পুনর্জন্মে আবার বিভিন্ন নামে বিভিন্ন ভাবে আবির্ভূত হতে চেয়েছেন। দেখো, প্রিয় জন্মভূমির অত্যন্ত তুচ্ছ বিষয়গুলো তিনি খুব তার দৃষ্টিতে সুন্দর করে ধরে ফেলেছেন। অর্থাৎ এখানে দেখো সেই ঘুঙ্গুর পায়ের হাঁস, সেই লক্ষ্মী পেঁচা, সেই গোবরে পোকা, সেই সাদা বক, অর্থাৎ পৃথিবীর যে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারগুলো তার কাছে তার দৃষ্টিতে অনেক বৃহৎ, অনেক বড় মাপের মনে করে তিনি তুলে ধরেছেন। কবি মনে করেন যখন তার মৃত্যু হবে তখন দেশের সঙ্গে তার মমতার বাঁধন শেষ হবে না। কবি মনে করতে চেয়েছেন যখন তার মৃত্যু হবে কোনো অবস্থায় দেশের সাথে তার মায়ের বন্ধন শেষ হবে না। কেন শেষ হবে না? তিনি পল্লী প্রকৃতির মায় এত বেশি আবদ্ধ ছিলেন যে তিনি দুনিয়াতে ঠিকই আবার পুনর্জন্ম লাভ করে ফিরে আসবেন। নিজের সমুক্তি ধারণ না করে হলেও অন্য যে কোনো ভাবে তিনি এখানে ফিরে আসবেন। তিনি বাংলার নদী, মাঠ, ফসলের ক্ষেতকে ভালোবেসেছেন, শঙ্খচিল শালিকের দেশ হিসেবে তুলনা করেছেন। তিনি নবান্নের ধানের উৎসবকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে বলতে চেয়েছেন। নদীতে তিনি হাঁস হয়ে কলমির গন্ধে ফুলে সারাটা দিন ঘুঙ্গুর পায়ে ঘুরে বেড়াতে চেয়েছেন। তিনি তার ছোট ছোট যে ক্ষুদ্র ব্যাপারগুলো বৃহৎ সুন্দর দৃষ্টিতে তুলে ধরেছেন এবং মনোভাব পোষণ করেছেন। কবি এগুলাই এখানে কবিতা আকারে তুলে ধরেছেন। এমনকি দিন শেষে যে সাদা বকগুলো তার নিড়ে ফিরে আসে সেটার সাথে তুলনা করেছেন। হয়তো তিনিও মৃত্যু পরে পুনর্জন্ম লাভ করে ওভাবেই তার বাড়িতে ফিরে আসবেন। এগুলা এত বেশি আকর্ষণ ছিল যে উনি সবসময় পুনর্জন্মে বিশ্বাসী ছিল এবং তিনি সমুক্তি ধারণ করে না ফিরতে পারলেও যে কোনো পরিবেশেই উনি এখানে ফিরে আসবেন, এটাই ছিল তার মূল উদ্দেশ্য। মোটামুটি কবিতা পড়ে তোমরা বোঝার কথা বা বুঝেছ আমি মনে করি। সহজ সাবলীল ভাষায় কবিতাটা লেখা আছে। গ্রাম বাংলার আবহমান পল্লী প্রকৃতির অপরূপ সৌন্দর্য নিয়েই উনি লিখেছেন এবং খুব সুন্দর সহজভাবেই তার কবিতাটি লেখা। তোমরা আরো দু একবার বাড়িতে পড়লে পুরোপুরি বুঝে যেতে পারবা। আর এখানে কিছু কঠিন শব্দ বলে নেই মনে করি, তারপরেও কিছু শব্দ এখানে প্রয়োগ করা হয়েছে, যেমন কুয়াশা। কুয়াশা শব্দ তোমরা বোঝো, সকালের শিশিরে, শীতের সকালে যে কুয়াশা দেখা যায়, মেঘাচ্ছন্ন ভাবটা দেখা যায়, সেটার কথা এখানে তুলে ধরা হয়েছে। এটা বানানের সাথে একটা দীর্ঘ ব্যবহার করা হয়েছে। এগুলো বানানের দিকেও একটু খেয়াল রাখবে, বানান খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কিছু শব্দ ব্যবহার করা হয়েছে, দেখো লক্ষ্মী পেঁচা বলে একটা শব্দ ব্যবহার করা হয়েছে। লক্ষ্মী পেঁচা কবির কাছে খুব সুন্দর একটা শব্দ, কবিতার ভিতরে প্রয়োগ করেছে। লক্ষ্মী পেঁচা বানানটাও তোমরা একটু খেয়াল রাখবে। জন্মভূমি, জন্মভূমি কবি এই দেশে জন্মেছেন, এজন্য এই জন্মভূমিকে কবি ভুলতে পারছেন না বা ভোলার কথাও না, যার কারণে বারবার তিনি জন্মভূমির মায়ায় আকৃষ্ট হয়ে পুনর্জন্ম লাভ করতে চাচ্ছে বা পুনর্জন্ম লাভের আশায় বিভিন্ন আবির্ভাবে এই দুনিয়াতে সে ফিরে আসবেন, যেন দুনিয়া তাকে ভুলে যায় না, পৃথিবী যেন তাকে ভুলে যায় না। ধানসিঁড়ি, আমি আবারও বলছি, ধানসিঁড়ি শব্দটি ব্যবহার করা হচ্ছে একটা নদীর নাম ঝালকাঠি জেলায়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা নদী। এক সময় নদীটা খুব ভালো অবস্থায় ছিল, এখন নদীটা মরে গেছে। ঝালকাঠি জেলার একটি নদী। আরো কিছু শব্দ আছে, দেখো জলাঙ্গি। জলাঙ্গি অর্থাৎ জল আসে যা যে অঙ্গে, তাকে জলাঙ্গি বলা হয়েছে।
দেখো বোর্ডে আমি দুটো সাল উল্লেখ করেছি, একটা লিখছি 1899 আর একটা লিখছি 1954। আমি এই সাল দুটো নিয়ে শুরুতেই একটু আলোচনা করেছি যে যে কবিতাটি আমরা পড়লাম কবিতার নাম হচ্ছে আবার আসিব ফিরে। এই কবিতাটি লিখেছেন ভদ্রলোক জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ আমি শুরুতে বলেছি যার কথা না বললেই নয়। আবার পুনরায় তার সম্পর্কে বলি, 1899 সালে ভদ্রলোকের জন্ম কোথায় বলেছিলাম বলুন তো? মনে হয় মনে থাকারই কথা, বরিশাল শহরে তার জন্মগ্রহণ করেছেন। উনি 1954 সালে মৃত্যুবরণ করেছেন। 1954 সালে কলকাতায় একটা ট্রাম দুর্ঘটনায় তার জীবনাবসান ঘটে। মনে থাকবে তো সাল দুইটার কথা? 1954 সাল। 1954 সালের 22 অক্টোবর। 1954 সালের 22 সালের অক্টোবর, এটা হচ্ছে তার মৃত্যু। এটা হলো তার মৃত্যু। মনে রাখবে, এটা জ্ঞানমূলক প্রশ্ন, অবজেক্টিভ টাইপের প্রশ্নে এগুলা বারবার তোমাদের সামনে আসবে। খুব সহজ জিনিস মনে রাখতে কৌশল আছে। একটা বলছি 17ই ফেব্রুয়ারি 1899 সাল, এটা হচ্ছে তার জন্ম। তাহলে 17ই ফেব্রুয়ারি 1899 সাল বরিশাল শহরে তার জন্ম। আর বলে দিলাম 22 অক্টোবর 1954 সালে কলকাতায় একটা ট্রাম দুর্ঘটনায় ভদ্রলোক মৃত্যুবরণ করেন। তার সুদীর্ঘ শিক্ষাকাল, উনি মাধ্যমিক পাশ করেছে বিএড কলেজ বরিশাল থেকে, উচ্চ মাধ্যমিক বিএড কলেজ বরিশাল, স্নাতক প্রেসিডেন্সি কলেজ কলকাতা, স্নাতক কলকাতা বিশ্ববিদ্যালয়, এমএ সাহিত্যে এমএ ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে পেশা হিসেবে আমি আগে বলছি বিভিন্ন কলেজে, কলকাতা সিটি কলেজে, তারপরে করেছে রামদাস কলেজ দিল্লি, চাকরি করেছেন রামদাস কলেজ দিল্লি, বরিশাল ব্রজমোহন কলেজ, খড়গপুর কলেজ, বরিশা কলেজ এবং হাওড়া কলেজ। সাহিত্য সাধনা করেছেন কাব্য সাহিত্য, ধরাফলক, ভূষণ, পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমি, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা, গল্প, জীবনানন্দ দাশের গল্প হচ্ছে, কবিতার কথা, উপন্যাস, মাল্যবান, সুতীর্থ। এবং আমরা আজকে যে কবিতাটি পড়লাম রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটা কিন্তু আগে আমরা বলেছি রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে আবার আসিব ফিরে এই কবিতাটি নেওয়া হয়েছে। তোমরা বাড়ি থেকে কবিতাটি দুইবার রিডিং করবে ভালো করে, আর শব্দার্থগুলো যেগুলো বলে দিলাম এগুলো পড়বে, আর পাঠ পরিচিতি, কবি পরিচিতি এগুলো পড়বে। আগামী দিন ক্লাসে তোমাদের সব বিষয় নিয়ে ফের নতুন করে আরেকবার আলোচনা করা হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকো তোমরা।